আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 139তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব তার নাম তাওহিদ হাসান। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বড়ধুল ইউনিয়নের বড়ধুল গ্রামে। ওনার বর্তমান বয়স 17 বছর। আমাদের চ্যানেলের একজন রেগুলার লিসেনার। তো উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, ঘটনাটি একটি সত্য এবং মর্মান্তিক ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2007 সালে, যখন সারা দেশে ব্যাপক এলাকা জুড়ে বন্যার প্রকোপ শুরু হয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল ওনার এক নানার সাথে। ওনার নানার বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বহুলি ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে। ওই নানার নাম ছিল আমজাদ শেখ। তখন তার বয়স ছিল 45 বছর। ওই আমজাদ নানার আবার মাছ ধরার ব্যাপক নেশা ছিল। মাছ ধরতে পারাতেও উনি ছিলেন বেশ পটু। মাছ ধরতে গেলে খালি হাতে আল্লাহর রহমতে উনি ফিরতেন না। 2007 সালে যখন বন্যা হয় তখন ওই এলাকায়ও কিন্তু অনেক পানি হয়েছিল। পানির সাথে অনেক মাছও এসেছিল। তো ওনার ওই নানা এবং নানার ভাই এবং তার বন্ধুরা প্রতিদিন রাতের বেলা মাছ মারতে যেতেন। তারা বেশিরভাগ ক্ষেত্রেই পলো এবং বড়শি দিয়ে মাছ ধরতেন। নানা রাতের বেলা মাছ মারতে গেলে বেশিরভাগ সময় কাউকে না কাউকে সাথে নিয়ে যেতেন, একা একা খুব একটা যেতেন না। একদিন মাছ মারতে যাওয়ার সময় তিনি কাউকে পেলেন না, তাই সেদিন তিনি একাই মাছ ধরতে গেলেন। তার সাথে সেদিন ছিল একটা মাছ রাখার পাত্র, যাকে গ্রামের ভাষায় মালই বলে। তিনি সেদিন চিন্তা করেছিলেন হাতড়িয়ে হাতড়িয়ে মাছ ধরবেন। নদীর এক জায়গায় পানি কম ছিল, যেখানে হাতড়িয়ে অনেক মাছ ধরা যেত। তিনি সেই জায়গায় গিয়ে পৌঁছলেন এবং হাতড়িয়ে মাছ ধরা শুরুও করলেন। কিছুক্ষণের মধ্যে অনেকগুলো মাছ পেয়েও গেলেন। তিনি মাছগুলো একে একে মালয়ের ভিতরে রাখলেন। অনেকগুলো মাছ ধরা হয়ে গিয়েছিল। তখন তিনি চিন্তা করেন এখন উনি বাড়িতে যাবেন। আরও 2 মিনিট হাতড়ে দেখলে কেমন হয়। শেষবারের বার উনি আরও 2 মিনিট হাতড়ালেন। তিনি আরও একটা মাছ পেলেন। তিনি ওই মাছটা যখনই ওই মাছ রাখার যে মালই ওইটার মধ্যে রাখতে যাবেন, তখনই হঠাৎ পেছন থেকে কেউ তার হাতটা চেপে ধরে। কে ধরলো এরকমভাবে হাত চেপে? উনি খুব চমকে উঠেছিলেন। ওই হাতটা ছিল খুবই ঠান্ডা, মনে হচ্ছে বরফের হাত। তিনি পেছন দিকে তাকিয়ে যা দেখেন সেটা দেখে ওনার পিলে চমকে যায়। উনি দেখেন বিশাল বড় চিকন লিকলিকে কালো লোমযুক্ত একটি অবয়ব। এই অবয়ব তার হাত দিয়ে শক্ত করে এই আমজাদ নানার একটা হাত চেপে ধরে রেখেছে। এটা দেখে উনি তার হাতটা জোরে ঝাঁকি দিয়ে এক দৌড়ে উপরে উঠে আসেন এবং তাড়াতাড়ি করে বাড়িতে চলেও আসেন। এই কথা তখন তিনি কাউকে বলেননি। পরের দিন সকালবেলা তিনি তার ছোট ভাইকে রাতের সব ঘটনা খুলে বলেন। আমজাদ নানা তখন ওই নানাকে বলেন যে এই ঘটনা কাউকে না বলতে। ওই নানার নাম ছিল আলম। আলম নানা আমজাদ নানার কথা মতো ওই ঘটনাটি কাউকে বলেননি। এই ঘটনার কিছুদিন পর আমজাদ নানা আবার একদিন মাছ ধরতে যান রাতের বেলা। সেদিন তার সাথে আলম নানা এবং আরও একজন ছিলেন। ওই লোকের নাম ছিল হারেস। তিনি সম্পর্কে এই তাওহিদ হাসান ভাইয়ের মামা হন। সেদিন তারা পলো নিয়ে গিয়েছিলেন মাছ ধরতে। তারা সেদিন যেই জায়গায় মাছ ধরতে গিয়েছিলেন সেই জায়গাকে গ্রামের লোকজন বলে আসিয়া চুন্নির বাড়ি। ওই জায়গা নিয়ে নাকি অনেক ভয়ের ঘটনা রয়েছে। প্রিয় লিসেনার্স, এই আসিয়া চুন্নির বাড়ি, এই কথাটা একটু মনে রাখবেন। ঘটনার শেষ দিকে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে ওই জায়গাতে নাকি অনেক পুরনো একটি কুয়া রয়েছে, যেটা নদীর মধ্যে পড়ে। অন্য সব জায়গার থেকে ওই জায়গায় নাকি মাছ বেশি পাওয়া যায়। এই কারণে ওনারা সেদিন সেখানে মাছ ধরতে গিয়েছিলেন। কিছুক্ষণ তারা তিনজন একসাথে মাছ ধরছিলেন। এক জায়গায় তো আসলে বেশি মানুষ ছিল, তাই তারা তেমন বেশি মাছ পাচ্ছিলেন না। তাই আমজাদ নানা বলেন, তোরা এখানে মাছ ধর, আমি একটু দূরে গিয়ে মাছ ধরি। আমজাদ নানা তখন আলম নানা এবং হারেস মামার থেকে কিছুটা দূরে গিয়ে মাছ ধরা শুরু করেন। মাছ ধরতে ধরতে আমজাদ মামা তাদের থেকে অনেকটা দূরেই চলে এসেছিলেন, যেটা উনি লক্ষ্য করেননি। হঠাৎ আমজাদ নানা সজোরে একটা ধাক্কা অনুভব করেন। যখন তার জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে তার বাড়িতে আবিষ্কার করেন। জ্ঞান ফেরার পর উনি দেখতে পান যে উনি ওনার বাড়ির খাটে শুয়ে আছেন, চারদিকে অনেক মানুষ। তো তিনি আলম নানাকে জিজ্ঞেস করেন, কী হয়েছে চারপাশে এত মানুষ কেন, আর আমি এখানে কিভাবে এলাম, আমি তো মাছ ধরতেছিলাম। আলম নানা তখন বলেন যে তুমি তো মাছ ধরতেছিলা, তুমি তো মাছ ধরতে ধরতে আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিলে।
আমরা তোমার কাছে আসছিলাম, এসে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো নদীর এক পারে। আমি আর হারেস তোমাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি। বাসায় এসে তোমার জ্ঞান ফেরানোর চেষ্টা করি, কিন্তু তোমার জ্ঞান ফিরছিল না। কিছুক্ষণ পর তোমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাই এই অবস্থাতেই। সে তোমাকে ঝাড়ফুঁক করে দেয়, তারপর তোমাকে আমরা বাসায় নিয়ে আসি, আর এই যে এখন তোমার জ্ঞান ফিরছে। আমজাদ নানা এটা শুনে বেশ অবাক হয়ে যান। আলম মামা তখন জিজ্ঞেস করেন যে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? তখন আমজাদ নানা বলেন যে আমাকে কেউ পেছন থেকে সজোরে একটা ধাক্কা দিয়েছিল, এরপর আমার কিছু মনে নাই। এই ঘটনার অল্প কয়েকদিনের মধ্যেই নানা একদম সুস্থ হয়ে ওঠেন। কিন্তু যার যেটা নেশা, এই নেশা থেকে তো বের হয়ে আসা খুবই কঠিন ব্যাপার। সুস্থ হবার কিছুদিন পর নানা আবার একদিন মাছ ধরতে গেলেন। মাছ ধরার নেশা তো তার মারাত্মক। এই প্রচণ্ড নেশা তাকে প্রতিদিন মাছ ধরতে যেতে বাধ্য করত। সেদিন তিনি বড় একটা পলো নিয়ে মাছ ধরতে গিয়েছেন। পলো তো প্রিয় লিসেনার্স আপনারা অনেকেই বুঝতে পারবেন, এটা বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ গোলাকৃতির জিনিস, যেটার উপরের দিকে ছোট্ট একটা ছিদ্র থাকে। এটা পানির উপরে রেখে হাত ভিতরে ঢুকিয়ে দেয় ওই ছিদ্র দিয়ে, তারপর হাতড়াতে থাকে ভিতরে কোনো মাছ পড়েছে কিনা। অনেক সময় গ্রামেগঞ্জে কিন্তু এই পলোর মধ্যে ওই হাঁস মুরগি এগুলোও কিন্তু রেখে দেওয়া হয় আর কি কিছু সময়ের জন্য। তো যাই হোক, উনি ওই বড় একটা পলো নিয়ে মাছ ধরতে গিয়ে যান ওই দিন আবার উনি একাই গিয়েছিলেন। তিনি মোটামুটি হাঁটু পানিতে মাছ ধরতে শুরু করলেন। মাছ ভালোই পাচ্ছিলেন। মাছ ধরতে ধরতে তিনি আরও একটু গভীর পানিতে চলে আসলেন। হঠাৎ তিনি ওই পানির ভিতর প্রকাণ্ড একটা মাছ দেখতে পেলেন। মাছটা যে আসলে কি মাছ, বোয়াল মাছ না শোল মাছ না কি মাছ, ওটা আসলে উনি ওইভাবে বুঝতে পারেন নাই। আর এত বড় মাছ উনি ওনার জীবনে খুবই কম দেখেছিলেন। তিনি যে পলো নিয়ে গিয়েছিলেন সেটিতে ওই মাছ ধরা ছিল অসম্ভব। তিনি চিন্তা করলেন এই মাছটিকে তো ধরতে হবে, কিন্তু এই পলো দিয়ে মাছ ধরি কিভাবে? মাছটি ওই হাঁটু পানোর ভিতর থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে যাচ্ছিল না, একটা জায়গায় শান্তভাবে দাঁড়িয়েছিল। নানা ধীরে ধীরে চুপি চুপি মাছটার কাছে এগিয়ে যান। মাছটির কাছে যেতেই মাছটি আরেকটু দূরে সরে যায়। ওই মাছটাকে ধরবার জন্য উনি আরেকটু সামনে এগিয়ে যান। এইভাবে নানা যখনই মাছটার কাছে যায়, মাছটা একটু করে দূরে সরে যায়। এইভাবে যেতে যেতে নানা অনেক গভীর পানিতে চলে আসেন। তখন প্রায় বুক পর্যন্ত পানিতে চলে আসেন। ওই অবস্থাতে নানা কিছু একটা আঁচ করতে পারেন। মাছটা যদিও খুব ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তবুও মাছটিকে ধরা সম্ভব হচ্ছিল নানার পক্ষে। নানা কোনোভাবেই মাছটাকে আসলে ধরতে পারছিলেনই না। তখন নানা চিন্তা করলেন এখানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে, এই মাছটা ধরা ঠিক হবে না। ঝামেলা বুঝতে পেরে মাছটাকে না ধরে তাড়াহুড়ো করে নানা বাড়িতে চলে আসেন। আসার পথে অবশ্য কোনো সমস্যা হয়নি। আগে আমরা বলেছি প্রিয় লিসেনার্স, মাছ ধরার প্রচণ্ড রকমের তার নেশা ছিল। মাছ যদি উনি ধরতে না পারতেন তার ভালোই লাগতো না। এক রাত মাছ ধরতে না পারলে মনে হতো ওনার জীবনের বিশাল কিছু উনি হারিয়ে ফেলেছেন। পরের দিন এই আমজাদ নানা কী করেছেন, কলা গাছ দিয়ে একটি ভেলা বানিয়েছেন। চারদিকে বন্যার পানি থাকায় কলা গাছের ভেলার উপরে বসে মাছ ধরার চিন্তা করেই উনি এই কাজটি করেছিলেন। এরপর এই আমজাদ নানা তার সাথে তার ছোটো ভাই আলম নানা এবং হারেস মামাকে সাথে নিয়ে মাছ ধরতে যাবেন আর কি, এরকমটাই কথা হয় আর কি। তো সেদিন রাত্রে তারা মাছ ধরার জন্য সাথে বড়শিও নিয়ে গিয়েছিলেন। আমজাদ নানা তাদের দুজনকে বলেন যে আমি এই দিকে মাছ ধরি, তোরা ওই দিকটাতে ওই ঘাটে গিয়ে মাছ ধর। আমজাদ নানা বলেন যে কলার ভেলার উপর তো 3 জন মানুষ আটবে না, আমি একার উপরে বসে মাছ ধরি। তখন আলম নানা বলেন যে আচ্ছা ভাই, তুমি ভেলার উপর বসে মাছ ধরো আর আমরা ওদিকে গিয়ে মাছ ধরি। তখন এই আলম নানা এবং হারেস মামা অন্য এক পাশে মাছ ধরতে যান। আলম নানা ও হারেস মামা যেই জায়গায় মাছ ধরতে গিয়েছেন সেই জায়গায় একটা ডোবা রয়েছে। ওই ডোবাটিকে সবাই কামনার ডোবা বলে চেনে। আমজাদ নানা যখন ভেলা নিয়ে পানির একটু ভিতরে চলে যান, আর আলম নানা ও হারেস মামা অন্য পাশ দিয়ে ঘুরে এসে ওই কামনাদের ডোবার ওখানে যান। আলম নানা ও হারেস মামা ওই কামনাদের ডোবার পাড়ে এসে একটা উঁচু জায়গা দেখে সেখানে বসে পানিতে বড়শি ফেলেছেন। তারা তেমন একটা মাছ পাচ্ছিলেন না। এদিকে আমজাদ নানার বড়শিতে বিশাল একটা বোয়াল মাছ ধরা পড়ে। তো উনি চিন্তা করেছেন যে মাছটিকে বাড়িতে দিয়ে আসবেন। তখন উনি মাছটিকে নিয়ে ভেলার একটা জায়গায় রেখে মাছটিকে নিয়ে বাড়িতে চলে আসেন। তো ভেলাটাকে একটা জায়গায় রেখেছিলেন আর কি। ওই মাছটিকে বাড়িতে দিতে আসবেন আর কি। বাড়িতে এসে উনি দেখেন যে নানি ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে পড়েছে। উনি তো নানিকে ডাক দিয়েছেন, কিন্তু নানি আর ওঠেন না। আসলে নানি নানার এই মাছ ধরার এই নেশা নিয়ে প্রচণ্ড রকমের আসলে রেগে থাকতেন সবসময়, খুব বিরক্তি ছিল তার।
তাই নানি ঘুম থেকে উঠলেও রাগ করে ঘরের ভিতর থেকে বলে যে মাছটিকে বাইরে রেখে দাও, আমি এখন দরজা খুলতে পারবো না। আর তোমাকে এত রাত্রে মাছ মারতে মানে বলছে কে? তোমার কি ভয়টা করে না নাকি? এত রাত্রে মাছ মারতে যাও কেন? এত লোভ কিন্তু ভালো না। তখন নানাও রাগ করে বলেন আচ্ছা যাও, দরজা খুলতে হবে না, মাছটাকে বাইরে পাতিলের মধ্যে রেখে চলে গেলাম। তো এই বলে আবার উনি মাছ ধরতে চলে গেছেন। এদিকে এই আলম নানা এবং হারেস মামা তেমন তো কোনো মাছ পাচ্ছিলেন না। পানিতে বড়শি ফেলে আলম নানা ও হারেস মামা একে অপরের সাথে গল্পগুজব করছিলেন। 3-4 ঘন্টা বড়শি ফেলে মাছ ধরার পরেও কোনো মাছ উঠছিল না। এক পর্যায়ে হারেস মামা বিরক্ত হয়ে বলেন, আমি এখন বাসায় চলে যাবো রে, আর ভালো লাগতেছে না। হারেস মামা তখন আরও বলেন যে এই সোজা রাস্তা দিয়ে চলে যাই। আলম নানা তখন বলেন আচ্ছা তুই যা, আমি এখন চলে যাব। ফজরের নামাজের সময় হয়ে গেছে। হারেস মামা তখন সোজা রাস্তা দিয়ে বাসায় চলে আসেন। আলম নানা চিন্তা করেন যে এখন আমজাদ ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি, দেখি ভাই কয়টা মাছ পেল। তো আলম নানারা যেখানে মাছ ধরছিলেন তার থেকে প্রায় 500 থেকে 700 ফুট দূরে আমজাদ নানা মাছ ধরছিলেন। এতটুকু দূরত্বের মধ্যে ছিল কিছু ক্ষেত, যদিও বা সব ক্ষেতে পানি উঠে গিয়েছিল। আলম নানা চিন্তা করলেন যে ঘুরে যেতে অনেক সময় লাগবে, তাই তিনি ক্ষেতের ভিতর দিয়ে হাঁটা শুরু করলেন। ক্ষেতের ভিতরে হাঁটু পানি ছিল। আমজাদ নানা যেখানে মাছ ধরছিলেন তার কাছাকাছি যেতে আলম নানা দেখতে পান একটা বাঁশ পানির মধ্যে গাড়া, বাঁশের সাথে কি যেন একটা বাধা। আরেকটু কাছে যেতে তিনি বুঝতে পারলেন সেগুলো দুটো মাছ। তিনি ভালোভাবে দেখে বুঝলেন এ দুটো বোয়াল মাছ। তিনি বুঝতে পারলেন যে আমজাদ নানা হয়তো মাছ দুটোকে ধরে এই বাঁশের সঙ্গে বেঁধে রেখেছেন। মাছ দুটোকে দেখে তিনি খুশি হলেন। তিনি আমজাদ নানাকে খুঁজতে শুরু করলেন। আশেপাশে কোথাও তিনি আমজাদ নানাকে দেখতে পেলেন না। তিনি কিছুক্ষণ খোঁজাখুঁজি করলেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি কিছুটা দূরে একটা ভেলা দেখতে পেলেন। আর একটু কাছে যেতে তিনি ভেলার নিচে কিছু একটা আটকে থাকতে দেখলেন। বুঝতে পারলেন না জিনিসটা আসলে কি। প্রথম দেখায় তিনি এটাকে কোনো বস্তা মনে করেছিলেন, কিন্তু আরেকটু কাছে যেতেই তিনি যা দেখলেন তা দেখে ওনার শরীরের রক্ত হিম হয়ে গেল। তিনি দেখতে পেলেন তার ভাইয়ের কলার যে ভেলাটা, এই ভেলার নিচে তার ভাইয়েরই নিথর দেহ। বিষয়টা দেখে তিনি চিৎকার দিয়ে লোকজনকে ডাকাডাকি শুরু করলেন। তিনি লাশটাকে টেনে বের করার চেষ্টা করলেন, কিন্তু লাশটা প্রায় পুরোটাই ছিল কলার ভেলার নিচে। কলার ভেলাটার ওজন তো অনেক ছিল, তাই সেটাকে উনি একা উঠাতে পারছিলেন না। কিছুক্ষণ পর বেশ কিছু লোকজন জড়ো হয়ে যায়, যেহেতু উনি ডাকাডাকি করছিলেন, চিৎকার চেঁচামেচি করছিলেন। সবাই মিলে তখন আমজাদ নানার মৃতদেহটাকে ভেলার নিচ থেকে টেনে বের করেন। ঘটনাটি দেখে সবাই তো অবাক। সুস্থ সবল একটি মানুষ কিভাবে মারা গেল, আর মারা গিয়ে কিভাবে ভেলার নিচে চলে গেল। আমজাদ নানার মৃতদেহকে তখন বাসায় নিয়ে আসা হয়, সাথে ওই মাছ দুটোকেও নিয়ে আসা হয়। আমজাদ নানার মৃতদেহ দেখে তার স্ত্রী তো পাগল প্রায় হয়ে যায়। মানুষ তো মৃত্যুবরণ করবেই, তাই না? মৃত্যু অনিবার্য সত্য। কিন্তু আমজাদ নানার এভাবে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছিলেন না। আমজাদ নানা কিন্তু খুব ভালো সাঁতার জানতেন, তিনি খুব সাহসী। তার লাশটা যেখানে পাওয়া যায় সেখানে ছিল সর্বোচ্চ হাঁটু পানি। সেই জায়গায় পানিতে ডুবে মৃত্যুবরণ করার তো প্রশ্নই আসে না। কিন্তু তার দেহের সমস্ত আলামত বলে দেয় যে তিনি পানিতে ডুবে মারা গেছেন। হাঁটু পানিতে ডুবে কেউ মারা যেতে পারে? যাই হোক, একটা লোক তো মারা গেছে, তাকে তো দাফন কাফন করতে হবে। কোথায় দাফন করবেন? চারদিকে তো সব জায়গায় বন্যার পানি। একটা কবরস্থান ছিল যেটা নদীর ওপারে, সেখানে যেতে হলে নদীর ওপর দিয়ে নৌকা নিয়ে যেতে হবে। সবাই চিন্তা করেন আমজাদ নানাকে সেখানে দাফন করা হবে, তাই একটা নৌকা ভাড়া করা হয়। আমজাদ নানাকে নৌকায় ওঠানো হয়। নৌকাতে আমজাদ নানার আত্মীয় স্বজন ও কিছু পাড়া প্রতিবেশীও ওঠেন, কিছু বাচ্চা কাচ্চাও ছিল। নদীর ওপারের কবরস্থানে যেতে হলে নৌকাটিকে যেতে হবে ওই আসিয়া চুন্নির বাড়ির কাছ দিয়ে। আসিয়া চুন্নির বাড়ির নাম আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম, যেটা মনে রাখতে হবে। তো যাই হোক, আমজাদ নানা একবার ধাক্কা খেয়েছিলেন, মনে আছে? ধাক্কা খাওয়ার পর অজ্ঞান হয়ে গেছে। এটা হচ্ছে সেই জায়গা, এই আসিয়া চুন্নির বাড়ির ওখানে, যেখানে নানা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, নানার লাশ নিয়ে নৌকাটি যখন ওই আসিয়া চুন্নির বাড়ির কাছ দিয়ে যাওয়া শুরু করে, তখন মাঝির কাছে হঠাৎ করে মনে হয় নৌকাটি অনেক ভার হয়ে গিয়েছে, অনেক ভারী কিছু নৌকাতে উঠে পড়েছে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যাবে এমন একটা ভাব, নৌকাটি আর আগাচ্ছেই না। এমন না যে নিচে কোনো গাছ বা আগাছা রয়েছে সেটাতে নৌকা আটকে গিয়েছে। ওই জায়গাটা ছিল বেশ গভীর, নদীর ওই জায়গাটা আসলেই অনেক গভীরই। সেখানে কোনো নৌকা কোনো গাছের সাথে বা আগাছার সাথে বেঁধে যাবে, এটা আসলে কোনো সুযোগই নাই। তাহলে নৌকাটা আগাচ্ছে না কেন?
নৌকার উপর তো বেশ কয়েকজন হুজুর ছিলেন, ওরা সবাই দোয়া কালাম পড়তে শুরু করলেন এবং অন্যদেরকেও যেই দোয়া কালাম জানে সেটা পড়তে বললেন। সূরা কালাম পড়ার কিছুক্ষণ পর নৌকাটা হঠাৎ করে অনেকটা হালকা হয়ে যায় এবং একাই চলতে শুরু করে। সবাই তখন হাফ ছেড়ে বাঁচে। এক পর্যায়ে সবাই নদীর ওই পারে গিয়ে পৌঁছায়। দাফন কাফনের সময় আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আমজাদ নানাকে দাফন কাফন করে সবাই তখন আবার ওই নৌকাতে করেই বাড়িতে ফেরত আসবেন। আসার সময় ওই আসিয়া চুন্নির বাড়ির কাছে আর একটা নতুন সমস্যা সৃষ্টি হয়। আসিয়া চুন্নির বাড়ির কাছে আসার পর ওই নৌকাটি হঠাৎ করেই ঘুরপাক খেতে থাকে। বাচ্চারা তো ভয়ে কান্নাকাটি করতে থাকে। নৌকাটি প্রচণ্ড দুলুনি দিচ্ছিল, একবার এ পাশে কাত হয়, একবার ও পাশে কাত হয়। এবারও অনেকক্ষণ দোয়া কালাম পড়তে পড়তে আল্লাহর রহমতে নৌকাটা স্বাভাবিক হয়। এরপর দ্রুত নৌকা চালিয়ে সেখান থেকে সবাই চলে আসেন। বাসায় আসার পথে অবশ্য কোনো সমস্যা হয়নি। তো উনি যেই দুটি মাছ ধরেছিলেন এগুলো কিন্তু ফকির মিসকিনকে খাইয়ে দেওয়া হয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনাতে বেশ কিছু বিষয় অমীমাংসিতই থেকে যায়। এই যে আমজাদ নানা, ওনার সাথে প্রথম যে ঘটনাটি ঘটেছিল, উনি যে একটি মাছ ধরেছিলেন, ফেরার পথে আবার মনে করলেন যে একটু হাতে মাছ ধরি, তখন একটা মাছ ধরেছিলেন। সেই মাছটি উনি মালয়ের মধ্যে রাখার সময় হঠাৎ করে ওনার হাতটা চেপে ধরেছিল। কেন? উনি কাউকে এটা বলতে নিষেধ করেছিলেন। ওনার মৃত্যুর পরেই ওনার ভাই এই আলম নানা, উনি এই বিষয়টি সকলকে বলেছিলেন যে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। তারপর হঠাৎ করে ওনার পেছনে ধাক্কা, অজ্ঞান হয়ে যাওয়া, এরপর ওনার করুণ মৃত্যু। এই যে দুটো বোয়াল মাছ বেঁধে রেখেছিলেন, এটার কি কোনো রহস্য রয়েছে? ওনার মৃত্যুটা কিভাবে হলো, যেহেতু উনি মারা গিয়েছেন, কাউকে বলে যেতে পারেননি, আর এই কারণেই এই বিষয়টা রহস্যই রয়ে গেল। ওনার পরিবার থেকেও এই বিষয়টি জানার খুব বেশি চেষ্টা করা আসলে হয়েছে কিনা এটা অবশ্যই ঘটনায় বলা হয়নি। আর এই যে কামনাড্ডো বা আসিয়া চুন্নির বাড়ির এই জায়গা, এটা নিয়ে নাকি আরও ঘটনা রয়েছে, সেগুলো পরবর্তীতে আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। আমরা অপেক্ষায় থাকব সেই ঘটনাগুলোর। প্রিয় লিসেনার্স, মাছ ধরা কেন্দ্রিক ঘটনাগুলো ভৌতিক জগতের ক্লাসিক্যাল ঘটনা বলতে হবে।